আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে বদলি পদোন্নতির মূলনীতি। ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রীর ঘোষণা, কর্মকর্তাদের পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান। জ্বালানি অর্থনীতি গণভোট ইস্যুতে এনসিপির জাতীয় কনভেনশন, নিরঙ্কুশ ক্ষমতা উপভোগ করতে সংস্কারে আগ্রহ নেই বিএনপির, অভিযোগ আক্তারের। সরকারে থাকা শীর্ষ নেতাদের দলীয় কার্যক্রমে সম্পৃক্ততা নিয়ে বিএনপির তৃণমূলে মিশ্র প্রতিক্রিয়া। ত্যাগী ও বহিষ্কৃতদের বিবেচনায় নিয়ে সাংগঠনিক কাঠামো পুনর্বিন্যাসের দাবি। সিলেটে দক্ষিণ সুরমায় সড়কে প্রাণ গেল ৮ নির্মাণ শ্রমিকের। ওসমানীনগরে কাজে যাচ্ছিলেন তারা। চাঁপাইনবাবগঞ্জের ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। পেশাদারিত্বের সাথে জনপ্রশাসনের কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সাথে কল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনে সকলের সহায়তা চেয়েছেন তিনি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ৪ দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি জানান, দলমত নির্বিশেষে সবার নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। তিনি বলেন, সরকারের মতো জনপ্রশাসনের পদও চিরস্থায়ী নয়। প্রধানমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বৈশ্বিক পরিস্থিতি আগের মতো নেই। জ্বালানি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও কৃষক যেন ফসলের ন্যায্য মূল্য পায়, সে বিষয়ে জেলা প্রশাসকদের তদারকির আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, সততা, দক্ষতার উপর ভিত্তি করেই হবে পদায়ন। দেশের যে কোনো স্থানে, যে কোনো সময়ে জনপ্রশাসনের যে কোনো পদে দায়িত্ব পালনে মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সরকারের নীতি ও পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সহায়তা চান তারেক রহমান। আপনাদের সততা, কর্মদক্ষতা এবং দায়বদ্ধতার উপরে সরকারের গৃহীত কার্যক্রমের সাফল্য বলা যায় প্রায় পুরোটাই নির্ভর করে। পছন্দের জায়গায় পোস্টিং এর জন্য পেশাদারিত্বের সঙ্গে আপোষ করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা সাময়িকভাবে হয়তো লাভবান হতে পারেন, তবে সেটি আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, তবে সেটি বা সার্বিকভাবে জনপ্রশাসনের দক্ষতা এবং নিরপেক্ষতার উপরে একটা নেতিবাচক প্রভাব ফেলে। সুতরাং জনপ্রশাসনের কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি। ক্ষমতার বাহানায় বিএনপি সংস্কার থেকে সরে দাঁড়াচ্ছে, তারা নিরঙ্কুশ ক্ষমতা ভোগ করতে চায় বলে অভিযোগ করেছেন এনসিপির যুগ্ম সচিব ও সংসদ সদস্য আক্তার হোসেন। রোববার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপি আয়োজিত জাতীয় কনভেনশনে একথা বলেন তিনি। দিনব্যাপী কনভেনশনের উদ্বোধনী সেশনে তিনি বলেন, ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্যের বিষয়গুলো গণভোটে রায় নেওয়া হয়, কিন্তু পরে সেই গণরায়কে উপেক্ষা করে সংস্কার প্রক্রিয়া থেকে সরে আসা জনগণের প্রত্যাশা ও প্রতিশ্রুতির পরিপন্থী। একই অনুষ্ঠানে যুগ্ম মুখ্য সমন্বয়কারী আব্দুল হান্নান মাসুদ বলেন, সরকার জবাবদিহিতা নিশ্চিতকারী অধ্যাদেশগুলো বাতিল করায় জনমনে ক্ষোভ বাড়ছে। অবাস্তব পরিকল্পনার মাধ্যমে জনগণের স্বপ্ন ও আকাঙ্ক্ষা দমিয়ে রাখা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। বিএনপির সংস্কার থেকে সরে গেলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। জনগণের চাপে বুঝতে পারছেন যে মানুষ এটার বিরুদ্ধে গেলে আপনাদেরকে ভোট দিবে না। নিজ মুখেই স্বীকার করতেছেন যে আমরা চাপে পড়ে আমরা স্বীকার করেছি যে হচ্ছে গণভোটে হ্যাঁ চেয়েছি। চাপে পড়ে, কার চাপ? জনগণের চাপ ছিল। রাজনৈতিক দলগুলো এবং ঐক্যমত্য কমিশন উপনীত হয়েছে, সেটাই এখানে কার্যকর হবে। গণভোট হয়ে যাওয়ার পরে বিএনপি কোন বিষয়ে রাজি বা কোন বিষয়ে নারাজি নিমরাজি সেটার মুখ্য বিষয় হতে পারে না। দল বিএনপি কি সরকারে বিলীন হয়ে গেল? এই নিয়ে নেতাকর্মীদের মিশ্র প্রতিক্রিয়া। বিএনপির শীর্ষ নেতাদের কেউ কেউ বলছেন, সরকারে থাকা ব্যক্তিরা দলের নেতা হলেও সংগঠনকে আলাদা করা জরুরি। তৃণমূলের দাবি, দলের ত্যাগী নেতাদের নিয়ে সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের। সেই সঙ্গে নিষ্ক্রিয়দের সক্রিয় করার পাশাপাশি অপরাধ মূল্যায়ন করে বহিষ্কৃতদের দলে ফেরানোর দাবিও উঠেছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নেই চিরচেনা সেই ভিড়, নেতাকর্মীদের আনাগোনা। মাঝে মধ্যে দলীয় কর্মসূচি ঘিরে কিংবা নির্ধারিত সাংগঠনিক প্রয়োজনে দলে কয়েকজন শীর্ষ নেতা আসেন। তবে কি সরকার গঠনের পর দলীয় কার্যালয় গুরুত্ব হারাচ্ছে? দলের সাংগঠনিক গঠিতে চলা দরকার, আর সরকারের ভাবে তার দাপ্তরিক কাজ। একটি সরকার তখনই শক্তিশালী হয় যখন তার রাজনৈতিক সংগঠন এবং অঙ্গ সংগঠনগুলো যখন শক্তিশালী থাকে। তারা দীর্ঘদিন ত্যাগ তিতিক্ষা করে বিএনপি ধরে আছে, তাদের বাছাই করে এনেই দলের কমিটি দেওয়া উচিত, যাতে করে আমরা যে কোনো আন্দোলন কিংবা সংগ্রামে সাধারণ মানুষের মাঝে তৃণমূল পর্যায় থেকে আমরা একসাথে কাজ করতে পারি। সরকার গঠন করে ২৮ মার্চ নয়াপল্টনের কার্যালয়ে যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে নিয়মিতভাবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়
নেই চিরচেনা সেই ভিড়, নেতাকর্মীদের আনাগোনা। মাঝে মধ্যে দলীয় কর্মসূচি ঘিরে কিংবা নির্ধারিত সাংগঠনিক প্রয়োজনে দলে কয়েকজন শীর্ষ নেতা আসেন। তবে কি সরকার গঠনের পর দলীয় কার্যালয় গুরুত্ব হারাচ্ছে? দলের সাংগঠনিক গঠিতে চলা দরকার, আর সরকারের ভাবে তার দাপ্তরিক কাজ। একটি সরকার তখনই শক্তিশালী হয় যখন তার রাজনৈতিক সংগঠন এবং অঙ্গ সংগঠনগুলো যখন শক্তিশালী থাকে। তারা দীর্ঘদিন ত্যাগ তিতিক্ষা করে বিএনপি ধরে আছে, তাদের বাছাই করে এনেই দলের কমিটি দেওয়া উচিত, যাতে করে আমরা যে কোনো মানে আন্দোলন কিংবা সংগ্রামে সাধারণ মানুষের মাঝে তৃণমূল পর্যায় থেকে আমরা একসাথে কাজ করতে পারি। সরকার গঠন করে 28 মার্চ নয়াপল্টনের কার্যালয়ে যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে নিয়মিতভাবে গুলশান কার্যালয়ে নানা কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে তাঁর নেতৃত্বে। কিন্তু দলে অন্যান্য নেতাদের সাংগঠনিক সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলছেন দল ও সরকার একই। কিন্তু যারা সরকার পরিচালনা করছেন এরাও তো দলের লোক, মন্ত্রীরা তো দলের লোক না, তারাও তো দলের লোক, এমপিরা এরাও দলের লোক। বিরোধী দলে থাকতে নেচারটা একরকম, তো সরকারি দল, আমাকে তো বহু কমিটমেন্ট আছে দলের জনগণের প্রতি। তো আমরা যদি প্রতিনিয়ত শুধু মিছিল মিটিংয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকি, এখন তো দল আমাদের রেসপন্সিবিলিটি। হ্যাঁ, একটা অপোজিশন এরা করতে পারে। এরকমটা অনেকেই বলেন যে বিরোধী দল কোথায়, এখন তো কিন্তু সরকার দেখছি সব জায়গায়। কথাটাকে ঠিক এই মুহূর্তে একদম পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না, তবে আমার মনে হয় দলের দিকেও আমাদের দল বিএনপি কি সরকারে বিলীন হয়ে গেল? এই নিয়ে নেতাকর্মীদের মিশ্র প্রতিক্রিয়া। বিএনপির শীর্ষ নেতাদের কেউ কেউ বলছেন সরকারে থাকা ব্যক্তিরা দলের নেতা হলেও সংগঠনকে আলাদা করা জরুরি। তৃণমূলের দাবি দলের ত্যাগী নেতাদের নিয়ে সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের, সেই সঙ্গে নিষ্ক্রিয়দের সক্রিয় করার পাশাপাশি অপরাধ মূল্যায়ন করে বহিষ্কৃতদের দলে ফেরানোর দাবি। সিলেটের দক্ষিণ সুরমায় ট্রাক ও পিকআপের সংঘর্ষে 8 জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। ভোরে ঢাকা সিলেট মহাসড়কের তেলিবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় একটি পিকআপে করে ওসমানীনগরের দিকে যাচ্ছিল কয়েকজন নির্মাণ শ্রমিক। ঢাকা সিলেট মহাসড়কের তেলিবাজার এলাকায় পৌঁছালে খাগড়াছড়ি থেকে আসা একটি কাঁঠাল বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় 4 জনের। খবর পেয়ে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিসের সদস্যরা। আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যু হয় আরও 4 জনের। মর্মান্তিক একটি দুর্ঘটনা, একসাথে 8 জন নির্মাণ শ্রমিকের মৃত্যু। নিহত যারা হয়েছেন তাদের পরিচয় জানা গেল কিনা, আর মরদেহ কখন নাগাদ পরিবারের কাছে হস্তান্তর করা হবে? এখন পর্যন্ত 6 জনের পরিচয় আমরা পেয়েছি এবং হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশের কাছে থেকে যে তথ্য আমরা পেয়েছি, এই 6 জনের মধ্যে 4 জন পুরুষ, 2 জন নারী রয়েছেন। আরো 2 জন পুরুষ রয়েছেন এই হাসপাতালের মর্চুয়ারিতেই রাখা তাদের মৃতদেহ। তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে, অল্প কিছুক্ষণের মধ্যে সেটা পাওয়া